কথায় আছে আশায় বাঁচে চাষা। ঠিক তেমনই একটা সময় নিভে যাওয়া আশা আবারও যেন দপ করে জ্বলে উঠল। ঠিক যেমনটা হয়েছে মিনাখার ঘোষ পরিবারের। সমস্যার শিকড় ১৯৭৭ সাল থেকে। দীর্ঘ কয়েক দশক ধরে চলা এই সমস্যায় প্রশাসনিক, রাজনৈতিক এবং আইনি সব স্তরেই তারা চেষ্টা চালিয়ে গেছেন, তবে কাঙ্ক্ষিত ফল পাননি বলে অভিযোগ। কিন্তু আজও সম্পূর্ণ সমাধান না হওয়ায় পরিবারের মধ্যে ক্ষোভ এবং হতাশা জমা বেঁধে রয়েছে। এখনো ফেরতের আশায় দিন গুনছে মিনাখার ঘোষ পরিবার। মিনাখার আটপুকুর গ্রাম পঞ্চায়েতের এই গ্রামের ২১টি পরিবারের জমি জবরদখল করে চাষবাস করছে, এমনটাই অভিযোগ করছে কয়েকটা ঘোষ পরিবার। অর্থাৎ এই ২১টি পরিবারের সম্পত্তি লুট করেছে এবং সেই লুট করেছে এই তৃণমূল সরকার, এমন একটি খবর উঠে আসছে। মিনাখায় জমি দখল বিতর্কে নতুন মাত্রা। বহু বছর ধরে জমি হারানোর অভিযোগ ঘিরে ফের চর্চায় ঘোষ পরিবার। সম্প্রতি পরিবারের কয়েকজন সদস্য দাবি করেন তাঁদের জমি বর্তমান বিধায়িকা ও তার স্বামী জোরপূর্বক দখল করে রেখেছেন। তবে পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দাদের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন ছবি। তাঁদের দাবি, জমি সংক্রান্ত সমস্যার সূত্রপাত বর্তমান সময় নয়, বরং বামফ্রন্ট আমলেই। অভিযোগ, তাঁদের পূর্বপুরুষেরা ওড়িশা থেকে বসিরহাটের মিনাখা ব্লকের আটপুকুর এলাকায় এসে বসবাস শুরু করেন। দীর্ঘদিন ধরে পরিবারটির নামে বিস্তীর্ণ কৃষিজমি ছিল, কিন্তু বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর ধাপে ধাপে খাস জমি ঘোষণা করা হয়। এর ফলে বিঘার পর বিঘা জমি ওপর থেকে ঘোষ পরিবারের নিয়ন্ত্রণে চলে যায়। জমি ফিরে পাওয়ার আশায় তাদের পরিবার বছরের পর বছর প্রশাসনের দ্বারস্থ হন। সংশ্লিষ্ট সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, এমনকি আদালতের দ্বারেও কড়া নাড়েন তারা। এটা 1977 থেকে অ্যাকচুয়ালি দখল আরম্ভ হয়েছে। মানে কোনো ব্যাপার নেই, ওই লাল পতাকা লাগিয়ে দিয়ে আর ওটা আমাদের দখলে, এরকম করতে গ্র্যাজুয়ালি কি যখন ওরা শেষ দখলটা করেছিল তখনও আমাদের ৫-১০ বিঘে করে প্রত্যেকের ছিল পার হেড। এমন একটা সময় আমরা জ্যোতিবাবুর কাছে গেছিলাম, তখন ফিরোজ দাসমুন্সি বেঁচে। ফিরে আসার পরে ওই যে মিনিমামটুকু সেটুকু চলে গেল। মানে এই যে এর সংলগ্ন যে জায়গাগুলো এগুলো সব আমাদের, মানে আমাদের হোমস্টেড ছাড়া অ্যাকচুয়ালি এক্ষুনি আর কিছুই নাই। এই সিপিএম আমলে আমাদের সারা গ্রামের লোককে সব জমি বিলি করে দিল কমরেডরা। হ্যাঁ, ওদেরই জমি। আচ্ছা, তারপরে সেই জমি আমরা দখল করেই আসতেছি। এরা মাঝে পড়ে, ওরা ৩৪ বছর ছিল যখন, কিছুই হয় না। এরা যখন এলো, টিএমসি সরকার এলো, ওরা বহু চেষ্টা করেছে জমিগুলো নিয়ে নেওয়ার জন্য। আমরা ছাড়িনি, দখল ছাড়িনি। হ্যাঁ, এইবার চাষিরা কেউ দখল ছাড়ে না, সব একতা হয়ে আছে। তো আমাকে ৩৪ শতক জমি দিয়েছিল, হাফ দিয়ে দিয়েছে, টাকা বিক্রি করেছে। ওই সিপিএমের আমলেই বিক্রি। প্রথম জমি কিনেছি আমি ওই ঘোষবাগ পরিবারে। ওরা তা বলতে পারবো না, ওদের তারা কখন টিএমসি করতেছে, কখন সিপিএমের সঙ্গে মিশে যাচ্ছে, ওদের পার্টির কোনো ইয়ে নেই। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অধিকাংশ জমি আজও দখলমুক্ত করা সম্ভব হয়নি বলে অভিযোগ। একই সুর শোনা যায় এলাকার অন্যান্য বাসিন্দাদের বক্তব্যেও। তাঁদের দাবি, এলাকায় জমি দখলের ঘটনা নতুন নয়। বহু মানুষ জানেন বামফ্রন্ট সরকারের সময় এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। দীর্ঘদিন জমি সংক্রান্ত জটিলতাকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুনভাবে তুলে ধরা হলেও সমস্যার শিকড় ১৯৭৭ সাল থেকে। আমাদের হাইকোর্টও দরবারে ওনারা করেছিল, আমরাও গেছিলাম। সেখানে কোনো কার্যকারী হয় না ওনাদের পক্ষে। চাষিরাই বহালিত আছে এবং এখনও চাষবাস করছে। তার মাঝে মালঞ্চে যে ডিএম অফিস আছে, এই বছর ২-১ আগে সেখানে উভয় পার্টিকে নিয়ে বসে একটা আলোচনা হয়, 50-50 রাজি হয় এবং ওনারাও একটা দাবি করেন যে আমরা কিছু জমি জায়গা বিক্রি করব। সেক্ষেত্রে ওনারা বলেছিলেন যে আমরা জমি বিক্রি করব এবং আমরা টাকার তো প্রয়োজন আছে, আমরা তো চাষবাস করতে পারছি না। তা তখন সেক্ষেত্রে আমরা বললাম যে আপনারা তো 50 টাকা নিচ্ছেন, আমরা ধানের ভাগ দিতে চেয়েছি, ধানের ভাগ ওনারা নেননি। এবং সেখানে ওই অফিসে, ডিএম অফিসে যে আলোচনাটা হয় সেটা হচ্ছে 50-50 আলোচনা হয়। বিক্রি বাটার কথা বলার পরে, সেখানে আলোচনা করার পরে ওনারা বলেছিলেন ন্যায্য মূল্যে বিক্রি হবে। সেখানে আমাদের এখানে যারা চাষি আছে, সেই চাষি যার কাছে পয়সা আছে, তারা 4.5 লাখ
কেউ 4 লাখ, কেউ 5 লাখ দিয়ে কিনে নেয়। প্রায় 450 বিঘে মতো জমি তখন এরা দখল দিয়েছিল সেই বাম জমানায়। তারপরে এ নিয়ে অনেক মামলা হয়েছে, সে মামলাতেও কোনো রকমভাবে ওরা পায়নি। এ নিয়ে এই 21টা পরিবার ইন্দিরা গান্ধীর কাছে গিয়েছিল, তখন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর কাছে গিয়েছিল। ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুকে চিঠি করেছিলেন। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক তিনিও চিঠি করেছিলেন। এটা নিয়ে বাম নেতাদের নিয়ে মিনাখায় বসে অনেক আলোচনা হয়েছে। অনেক বড় বড় নেতা ছিলেন, ক্ষুদিরাম ভট্টাচার্য ছিলেন, শৈলেন ভট্টাচার্য ছিলেন, অনেকেই ছিলেন, আমাদের এখানকার লোকাল নেতৃত্বরাও ছিলেন। তাতেও কোনো সমাধান হয়নি। তাতে করে এই পর্যন্ত চলে আসছে। চাষিরা চাষবাস করে, অর্ধেক ধান তো ওনারা নেননি, ওনারা রিসিভ দিতে চায়নি। যে ধান নিলে রিসিভ দিতে হবে, এটাই ছিল চাষিদের দাবি, বামফ্রন্টের দাবি। তা সেই সময় ওনারা যখন মহাজনরা যখন কোনো রিসিভ দিতে চাইলো না, তখন চাষিরাও ধান তাদেরকে দেয়নি। পুরো ঘটনাটাই কিন্তু একেবারেই অন্যরকম। যেহেতু ঘটনা হচ্ছে যে বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় আসে তখন তাদের স্লোগান ছিল নাঙল যার জমিদার। ঠিক সেই সময় এই 250 বিঘা সম্পত্তি লুট হয়ে যায়। যাদের জমি ছিল তাদের জমি সেই কৃষকরা সেই সময় সেই আশপাশের কৃষকরা লুট করে নেয় এবং লুটের নেপথ্য ছিল বামফ্রন্ট সরকার। তৎকালীন এখানকার নেপথ্যে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারাই কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছিল। পুরোটাই কিন্তু অনৈতিকভাবে এখন বর্তমান যিনি বিধায়িকা রয়েছেন তাকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আমি মৃত্যুঞ্জয় মণ্ডল অর্থাৎ এখানে এই বিধানসভার চেয়ারম্যান, তার সঙ্গে কথা বলবো। তিনি একজন শিক্ষক স্কুলে। অর্থাৎ মাস্টারমশাই, এই যে ঘটনাগুলো ঘটছে, আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে যে আপনি ক্ষমতার জোরে তৃণমূল সরকারের আমলে 21টি পরিবারের সম্পত্তি আপনি জবরদখল করে সেখানে চাষবাস করছেন, এমনটাই অভিযোগ করছে এই ঘোষ পরিবারগুলো। কি বলবেন? এই জমি ওরা উড়িষ্যায় ওদের বাড়ি ছিল। জমিদারি প্রথা যখন উচ্ছেদ হয়ে যায় তখন ওরা এই আটপুকুরের মাঝের পাড়া থেকে এসে 500 বিঘে জমি খরিদ করে। 500 বিঘে জমি খরিদ করলে তখনও কিন্তু ওরা রেকর্ড করতে পারেনি। কিছুদিন পর যখন সরকারের পালাবদল হয়, অর্থাৎ বামফ্রন্ট সরকার যখন আসে, তখন বামফ্রন্ট সরকার একটা সিলিং বেঁধে দেয়, সিলিং বহির্ভূত জমি রাখতে পারবে না। এবং ওদের একটা স্লোগান ছিল নাঙল যার জমিদার। তারই ভিত্তিতে বামফ্রন্ট সরকারের আমলে, অর্থাৎ প্রায় 82 সালের দিকে ওদের এই সমস্ত জমি কৃষকরা, ওখানকার কৃষকরা, স্থানীয় কৃষকরা দখল করে নেয়। দখল করে নিয়ে সেই 34 বছর প্লাস আমাদের এই 15 বছর, এই দীর্ঘদিন ধরে ওরা চাষ করছে বা ওরা দখলে রেখেছে জমিগুলো। এর সঙ্গে তৃণমূল সরকার বা আমাদের এমএলএ উষারানী মণ্ডল এবং আমি এর সঙ্গে কোনো মতেই যুক্ত নই। দীর্ঘ কয়েক দশক ধরে চলা এই বিরোধে প্রশাসনিক, রাজনৈতিক এবং আইনি সব স্তরেই তাঁরা চেষ্টা চালিয়ে গিয়েছেন, কিন্তু আজও সম্পূর্ণ সমাধান না হওয়ায় পরিবারের মধ্যে ক্ষোভ ও হতাশা রয়ে গিয়েছে। সরকার পাল্টেছে, তাই ঘোষ পরিবারে সদস্যরা নতুন করে প্রহর গুনছেন তাঁদের জবরদখল করা জমি ফিরে পাওয়ার। আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। যদি ওনাদের প্রাপ্য হয় জমি, যদি ওনাদের ন্যায্য জমি হয়, তাহলে আইনের দ্বারস্থ হলে, আইন আদালতের দ্বারস্থ হলে ওনারা জমি ফিরে পাবেন। প্রশাসনই ওনাদের জমি ফিরিয়ে দেবেন। তাহলে এখানে এমএলএও আইনের ঊর্ধ্বে নয়। এমএলএ সেখানে গিয়ে বাধা দেবে বা এ করবে বা সেখানে গিয়ে করবে, এমন কোনো কথা নয়। মিথ্যা, সম্পূর্ণ মিথ্যেভাবে আমাদেরকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। আরেকটা আমার মনে হয় এর পিছনে চক্রান্ত আছে সিপিএম এবং কংগ্রেসের। ঘোষ পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী তাদের জমি পুনরুদ্ধারের লড়াই এখনো শেষ হয়নি। উষারানী মণ্ডলের যিনি স্বামী রয়েছেন, অর্থাৎ এই বিধানসভার চেয়ারম্যান, তিনি পরিষ্কার জানালেন বর্তমান যে শাসক দল এখন রয়েছে আইনের শাসন প্রয়োগ করা হয়েছে। এই আইনের শাসনের কাছে, এই সরকারের কাছে দরবার করলে সেই সম্পত্তি ফিরে পাবে এবং এই সম্পত্তি কারা নিয়ে জবরদখল করে রয়েছে পরিষ্কার হয়ে যাবে যে সত্যি এই মৃত্যুঞ্জয় মণ্ডল এবং তার স্বামী, তার স্ত্রী যিনি বিধায়িকা রয়েছেন, তিনি এই সম্পত্তি জোর জবর করে রেখেছে কিনা, পুরোটাই কিন্তু একেবারেই পরিষ্কার জানা যাবে। তবে এই আইনে যে শাসন আছে, এই শাসনের যদি দরবার করা হয় তাহলে পরিষ্কার তারা জমি ফিরে পেতে পারে, এমনটাই কিন্তু জানাচ্ছেন। মিনাখা থেকে শ্যাম বিশ্বাস, আর প্লাস নিউজ।